নমস্কার। গল্পকথা ও কাহিনীর আজকের নিবেদন প্রিয়া ঘোষের লেখা রসুলপুরের এক রাত। বাবার মৃত্যুর আগে সুরেন জানতে পারে তাদের বংশের এক প্রতিষ্ঠিত দেবীর কথা। অষ্টধাতুর সেই দেবী মূর্তির খোঁজে এবং বাবার শেষ কথা রাখতে সুরেন হঠাৎই বেরিয়ে পড়ে একদিন। তার সঙ্গ নেয় প্রিয় বন্ধু রোহিত। কিন্তু রসুলপুরের সেই রাত কতটা ভয়ঙ্কর অভিজ্ঞতা দিয়েছিল তাদের। শুরু হচ্ছে রসুলপুরের এক রাত। রোহিত আর সুরেন একই কোম্পানিতে চাকরিরত। তাদের মধ্যে বন্ধুত্ব বেশ ঘনিষ্ঠ। তাদের এই বন্ধুত্বের কথা সারা কোম্পানির লোকজনও জানে। সুরেনের বাড়িতে রোহিতের আনাগোনা লেগেই থাকে। ছুটির দিনে সুরেনের বাড়িতে দুই বন্ধু মিলে জমিয়ে রান্নাবান্না হয়। সপ্তাহের অন্যান্য দিনে তেমন কিছুই রান্নাবান্না হয় না। কোনো রকম দায় সারা পেট চালানোর মতো রান্না হয়। আসলে সুরেনের মা সুরেনের অনেক ছোটবেলাতেই গত হয়েছেন। তার এখন একমাত্র সম্বল হলো তার বাবা, কিন্তু তিনিও এখন শয্যাশায়ী। তাই বাড়ির সমস্তটাই সামলাতে হয় সুরেনকে। তাই ছুটির দিনগুলোতে রোহিত তার বন্ধু সুরেনকে সাহায্য করতে বাড়িতে আসে এবং বেশ কিছুটা সময় কাটায়। অফিসে লাঞ্চ ব্রেকের সময় যে যার ডেস্কে টিফিন বের করছে। রোহিত তার ডেস্ক থেকে উঠে এসে সুরেনের ডেস্কে আসলো। কিরে সুরেন, কি এনেছিস আজ টিফিনে? আজ কিছুই আনতে পারিনি রে। এই রাস্তার মোড় থেকে একটা বিস্কুট নিয়ে এসেছি। কিরে, আজ টিফিন আনিসনি কেন? আর তোকে এত চিন্তিত লাগছে কেন? সুরেন একটু হতাশার সুরে বলল, বাবার শরীরটা একদম ভালো যাচ্ছে না রে। দুদিন হলো খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। এত ঝামেলার মধ্যে আর নিজের জন্য টিফিন বানাতে পারিনি। মন মেজাজ একদম ভালো নেই। কাকুর শরীর খারাপ? কই কই তুই আমাকে জানাসনি তো একবারও? আরে তাহলে তো কাকু বাড়িতে একা আছেন। হ্যাঁ, বাবা বাড়িতে একাই রয়েছে। তোকে আবার বিব্রত করব তাই আর তোকে জানাইনি। আরে বাবা, বিব্রত হওয়ার কি আছে? তুই না সত্যি। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই এখন বাড়িতে চলে যা, বুঝলি? না না, তুই ওসব নিয়ে চিন্তা করিস না, আমি এদিকটা দেখে নিচ্ছি। তারপর আমি না হয় যাবো তোর বাড়িতে। তুই আমায় বাঁচালি ভাই। এমনিতেই অফিসে আজ আমার মন ঠিক ছিল না। তুই একটু কষ্ট করে এদিকটা সামলে নে আজ। তুই নিশ্চিন্ত হয়ে যা, ঠিক আছে? আগে আর কাকু কেমন আছে আমাকে জানাস, ঠিক আছে? যা যা যা। আচ্ছা, আমি আসি। এই বলে সুরেন দ্রুত বাড়ির পথে রওনা দিল। বাড়িতে ঢুকতেই সুরেন দেখল তার বাবা ঘুমোচ্ছেন। সুরেন আর তার বাবাকে ডাকলো না। থাক, ঘুমাচ্ছে যখন একটু ঘুমাক। কাল সারা রাত এমনিও ঘুমাতে পারিনি। এই বলেই সুরেন অফিসের জামাকাপড় ছেড়ে রান্না বসাতে রান্নাঘরে গেল। সে আপন মনে তার কাজ করছিল। হঠাৎ তার বাবার ঘর থেকে একটা শব্দ শুনে সে দৌড়ে ছুটে গেল ঘরের দিকে। ঘরে ঢুকে এসে দেখল তার বাবা গ্লাস থেকে জল খেতে গিয়ে গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও বাবা, আমি আসছি। আমায় ডাকুনি কেন? সুরেন উঠে গিয়ে তার বাবাকে আবার বিছানায় বসিয়ে দিল, দিয়ে তাকে জল খাওয়ালো। এরপর সুরেনের বাবা তাকে কাঁপা কাঁপা গলায় বলল, আসলে বাবা, তুই তো কাজ করছিলিস, ওর জন্যই আমি ভাবলাম হয়তো আমি নিজেই নিয়ে নিতে পারবো, কিন্তু পারলাম আর কোথায়। বাবা, আমি তোকে কটা কথা বলতে চাই। হয়তো আমি আর সময় পাবো না, তাই তোকে আমি এখনই সেই কথাগুলো বলতে চাই। এসব কি বলছো বাবা তুমি? সময় নেই মানে? তো তোমার কিচ্ছু হবে না? না বাবা, আমি বুঝতে পারছি রে বাবা, আমার হাতে আর বেশি সময় নেই। তুই শোন, আমার কথাগুলো শোন। এরপর সুরেনের বাবা বলতে শুরু করলো,
তোকে কোনোদিন এসব কথা বলা হয়নি। আমাদের আদি বাড়ি ছিল রসুলপুর গ্রামে। তোর মায়ের আমার ভালোবাসার বিবাহ ছিল। তারপর তুই এলি। তোর বছর 4 বয়সেই তোর মা আমাদের ছেড়ে চলে গেল। গ্রাম্য সামাজিক পরিবেশে তুই তখন অত ছোট। আমার বাড়ির লোক আমাকে অন্যত্র বিবাহ দেবার জন্য জোর করতে শুরু করলো। কিন্তু কিন্তু আমি অন্য কোনো কাউকে বিবাহ করতে রাজি হইনি। এরপর এই কলকাতা শহরে চাকরি নিয়ে বাড়ি থেকে চলে আসি। ঠাকুরদা আমায় অনেকবার চিঠি লিখেছে, ফেরত যাওয়ার জন্য বলেছে, কিন্তু এক প্রকার অভিমানে আমি আর গ্রামে ফেরত যাইনি। রসুলপুরের জমিদার বাড়ি ছিল আমাদের বাড়ি। তোর ঠাকুরদার নাম শিবনারায়ণ চৌধুরী। তিনি খুব ধর্ম বিশ্বাসী ছিলেন। আমাদের বাড়িতে এক অস্ত্র ধাতু দিয়ে করা মাতৃদেবীর মূর্তি প্রতিষ্ঠিত ছিল। বাবা তাকে নিত্য পুজো করতেন। কিন্তু বেশ কয়েক বছর তো ঠাকুরদার সাথে আমার কোনো যোগাযোগ নেই। তবে কয়েক মাস আগে আমার কাছে একটি চিঠি এসেছে আমাদের বাড়িতে নিয়মিত উকিল কাকুর কাছ থেকে। চিঠিতে জানতে পারি যে বাবা গত হয়েছেন। গ্রামে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, অনেক মানুষের প্রাণ গেছে তাতে। বাবা সেই অষ্টধাতু মূর্তিটি যাওয়ার আগে একটি নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রেখে গেছেন। তার ইচ্ছা তার পরিবারের এই মাতৃদেবীকে যেন আমরা গ্রাম থেকে নিয়ে আসি, নয়তো সে অভুক্ত থেকে যাবে। সেই অস্ত্র ধাতুর মূর্তিটি খুবই মূল্যবান, তাই ঠাকুরদা সেটি একটি নিরাপদ স্থানে লুকিয়ে রেখেছেন। তবে সেই চিঠিতে একটি ধাঁধাও ছিল। সেই মূর্তির স্থান নির্দিষ্ট করতে ওই চিঠিটি আমাদের আলমারির 2য় তাকে তুই খুঁজে পেয়ে যাবি। তাই বাবা সুরেন, তোমার ঠাকুরদাও আমার শেষ ইচ্ছা, তুমি সেই মূর্তিটি আমাদের বাড়িতে এনে প্রতিষ্ঠা করো বাবা, করো বাবা। এই বলতে বলতে সুরেনের বাবা কেমন যেন নিস্তব্ধ হয়ে পড়তে শুরু করলো। সুরেন দ্রুত তার বাবার মাথাটা তার বাহুর ওপর তুলে নিয়ে তার বাবাকে ডাকতে শুরু করলো। বাবা, কি হলো বাবা? বাবা, বাবা, তুমি কথা বলছো না কেন? বাবা, 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 তোমার কি হলো? বাবা, বাবা। সুরেন কাঁদতে কাঁদতে বলল, রোহিত। কি রে সুরেন, আরে তুই এমন করে কাঁদছিস কেন? কাকু ভালো আছেন তো? রোহিত, রোহিত, বাবা আর নেই রে, তাড়াতাড়ি আয়। আচ্ছা, আমি আমি এক্ষুনি আসছি। এরপর রোহিত এসে দেখল সুরেন সেভাবেই তার বাবার দেহটাকে ধরে নিয়ে বসে রয়েছে। এরপর সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত হলে সুরেন রোহিতকে বলল, আমার তো এখন আর কেউ থাকলো না রোহিত, একমাত্র তুই আছিস। জানিস, বাবা যাওয়ার আগে আমাকে কয়েকটা কথা বলে গেছে। কিরে, কি বলে গেছেন কাকু? সুরেন তার বাবার বলে যাওয়া কথাগুলো সবটাই রোহিতকে জানালো। সুরেন, এ তো বেশ ভাববার বিষয় রে। আচ্ছা, তুই এক কাজ কর, ওই চিঠিটা একটু আগে বের কর তো। সুরেন তার বাবার কথা মতো আলমারিতে চিঠিটা পেয়ে গেল।
সেই চিঠিতে তার বাবার বলে যাওয়া কথাগুলি লেখা ছিল, সাথে সেই ধাঁধাটি, পঞ্চব্যঞ্জন প্রস্তুত যেথা, সর্বশান্তি হেথা, স্বস্তিক দণ্ডায়মান, প্রতিষ্ঠিত দেবী সেথা মূর্তিমান। সবই তো শুনলি, ধাঁধাটার কোনো মানে বুঝতে পারলি রোহিত? না না, আমি সেটা পরে ভেবে দেখছি, কিন্তু গ্রামটার ঠিকানাটা পেয়েছিস কিভাবে? মানে কিভাবে যেতে হবে আর কি? বাবা তো বলেছিলেন রসুলপুরের জমিদার বাড়ি, কিন্তু এই রসুলপুর কোথায়? আচ্ছা, একবার তুই চিঠিটাই দেখ তো, কোনো ঠিকানা লেখা আছে কিনা। ঠিক বলেছিস, এটা তো মাথায় আসেনি। এরপর সুরেন চিঠিটার খামের ওপর দেখতে পেল ঝাড়গ্রামের একটি গ্রাম হলো এই রসুলপুর। এখানে তো শুধু ঝাড়গ্রামের কথাই দেখতে পাচ্ছি। ঝাড়গ্রামের একটি গ্রাম হলো এই রসুলপুর। রাস্তায় বেরোলে ঠিক একটা না একটা পথ বেরিয়েই যাবে। কি বল রোহিত, যাবি তো? আরে সে আর বলতে, কালকে অফিসে সপ্তাহখানেকের জন্য আমরা ছুটি নিয়ে নেবো, তারপর দুজনে মিলে বেরিয়ে পড়বো তোর গ্রামের বাড়ির উদ্দেশ্যে, রসুলপুর। আর পথে ঠিক খোঁজ খবর নিয়ে আমরা ঠিক পৌঁছে যাবো, তুই নিয়ে ভাবি না। এরপর সুরেন ও রোহিত অফিস থেকে ছুটি নিয়ে অজানা পথ রসুলপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তারা প্রথমে ঝাড়গ্রামে এসে পৌঁছলো। সেখানে এসে পৌঁছতেই দেখলো জায়গাটা বেশ নিরিবিলি, তেমন মানুষের ভিড় নেই। অনেকদিন পর তাদের এমন পরিবেশে এসে বেশ ভালো লাগছে। তারা সামনের একটি চায়ের দোকান দেখে সেখানে দাঁড়িয়ে পড়ল। দোকানদারকে দুটো চা দিতে বলল। চা খেতে খেতে সুরেন চায়ের দোকানদারকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, এখান থেকে রসুলপুর গ্রামে কিভাবে যাব? রসুলপুর? বাবা, হ্যাঁ, রসুলপুর। রসুলপুরে যাবেন না বাবুরা, ওই জায়গাটা ভালো না। গত 3-4 বছর ধরে যারাই ওই গ্রামে গেছে না, তারা এখনো ফেরত আসেনি। ওখানে নাকি ভূতেদের আনাগোনা। কি? ভূত? ভূত? এই বলে সুরেন হাসাহাসি করতে লাগলো। হাসবেন না বাবুরা, আপনারা শহরের মানুষ, তাই তেনাদের বিশ্বাস করেন না, কিন্তু তেনারা আছেন। আমার সাবধান করার কথা ছিল, আমি আপনাদের সাবধান করে দিয়েছি, এবার আপনাদের ব্যাপার। আচ্ছা, তাহলে আমরাও যাই, একটু তেনাদের সাথে দেখা করে আসি। আর তুমি বলোই না রসুলপুর গ্রামে কিভাবে যাব? এখান থেকে একটু সামনে এগিয়ে গেলে একটা ফেরিঘাট পাবেন। সেখান থেকে একটি নৌকো তুলে নদীর ওপারে যে কোনো গাড়োয়ান গরুর গাড়ি করে আপনাদেরকে পৌঁছে দেবে রসুলপুরে। ধন্যবাদ দাদা ঠিকানাটা বলে দেওয়ার জন্য। তাহলে যাই, একটু তাদের সাথে দেখা করে আসি। নিজেদের বিপদ আপনারা নিজেরাই ডেকে আনছেন, পরে ঠিকই বুঝবেন। পাগল লোক যত সব। একটু সামনে এগিয়ে যেতেই রোহিত সুরেনকে বলল, ভাই এই শোন না, ওই যে দেখ দেখ দেখ, দোকানদারটা কিন্তু বারণ করছিল যেতে ওখানে। ওখানে গিয়ে যদি কোনো বিপদ হবে না তো আবার। দেখ, তুইও কি ওসব কুসংস্কার বিশ্বাস করিস নাকি? চল তো তুই। এই বলে তারা একটু সামনে এগিয়ে যেতে দেখলো একটি ফেরিঘাট রয়েছে, নিচে নৌকো বাঁধা রয়েছে। মাঝি তার পাশেই একটু বিশ্রাম নিচ্ছিল। সুরেন ও রোহিত মাঝিকে ডাকতেই সে উঠে পড়ল। তারা নৌকা চাপল। বাবুরা, কোন গ্রামে যাবেন আপনারা? ওই আপনার রসুলপুর জমিদার বাড়ি যাব। রসুলপুর? আপনাদের সেখানে না যাওয়াই ভালো। শুনেছি ওখানে নাকি ভূতেদের আনাগোনা রয়েছে, যাবেন না। এবার রোহিত সুরেনের কানের কাছে এসে বিড়বিড় করে বলল, দেখ 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 দেখ, দেখলি তো, মাঝিও কিন্তু ওই একই কথাই বলছে। সুরেন একটু এবার চোখ পাকিয়ে রোহিতকে বলল, ওসব মানুষের মুখে মুখে রটেছে। তুই যাওয়ার হলে চল, না হলে তুই এখান থেকেই নেমে যা। না 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 ভাই, আমি 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 আর কিছু বলছি না, আমি তোর সাথেই যাব। হ্যাঁ। এরপর তাদের ঘাট পার হতে হতে নদীর ওপারে যেতে প্রায় সন্ধে নেমে এলো। চারিদিকে ঝিঝি পোকার ডাক। গ্রামের রাত্রিটা যেন আরও বেশি ঘন অন্ধকারে ছেয়ে আছে। তারা নৌকো থেকে নেমে মাঝিকে টাকা পয়সা মিটিয়ে নদীর উপরে উঠে আসলো। পাড়ে এসে দেখলো কোথাও কোনো গাড়োয়ান নেই। কিরে ভাই, কোথাও তো কোনো গাড়োয়ান দেখছি না রে। গ্রামের রাত্রিটা যেন আরও বেশি কালো, কোথাও কোনো মানুষ নেই, কি নিশ্চুপ। তাই তো দেখছি। চল একটু এগিয়ে গিয়ে দেখি কোনো গাড়োয়ান পাই কিনা। এরপর তারা এই অন্ধকারে জঙ্গলের পথ পেরিয়ে সামনের দিকে যেতে শুরু করলো।
কিছুটা যেতেই একজনকে গাছের নিচে লণ্ঠন হাতে চাদর মুড়ি দিয়ে বসে থাকতে দেখে সুরেন ও রোহিত এগিয়ে গেল। তারা কাছে গিয়ে দেখল একজন বেশ বয়স্ক, প্রায় 60-এর কোঠায় হবে এমন একজন বয়স্ক চাদর মুড়ি দিয়ে লণ্ঠন হাতে বসে রয়েছে। সুরেন একটু পরিচিতি লাভের জন্য একটা খুসখুস কাশি দিয়ে বলে উঠল, আচ্ছা, এখানে গাড়োয়ান কোথায় পাওয়া যাবে একটু বলবেন? আসলে আমরা রসুলপুর গ্রামে যাব, তাই আর কি। সুরেনের কথা শুনে লোকটি চাদরের আড়াল থেকে মুখ বের করলো। তার মুখ দেখে রোহিত ও সুরেন চমকে উঠল। একই লোকটির মুখ যেন আগুনের ঝলসে গিয়ে তলা পাকিয়ে একদম একটা বলের মতো হয়ে গেছে। চোখগুলো হলুদ জল জল করছে। বৃদ্ধ লোকটি একটু ভাঙা গম্ভীর গলায় বলল, ভয় পাবেন না বাবুরা, আমার গায়ে আগুন লেগে গিয়েছিল, তার জন্য আমার শরীরে এই আগুনের ক্ষতগুলো তৈরি হয়েছে, এমন বিকৃত রূপ হয়েছে আমার। আপনারা রসুলপুর গ্রামে যাবেন তো? চলুন, আমি নিয়ে যাচ্ছি, আমার গাড়ি সামনেই রয়েছে। সুরেন একটু ধাতস্থ হয়ে বলল, আপনার গায়ে আগুন লাগলো কিভাবে? আর আপনি এত অন্ধকারে এই গাছের নিচে বসে আছেন কেন? আর তাছাড়া আমরা তো আসার পথে কোনো গরুর গাড়ি দেখলাম না। বৃদ্ধ লোকটি বলল, আগুন লাগার সেসব ঘটনা আমি আপনাদের পরে বলছি। আসলে গাড়িটা আপনারা দেখতে পাননি, কারণ গাড়িটা আরেকটু সামনে রয়েছে। এত সন্ধেবেলায় এখন তো আর এখানে কেউ আসে না তেমন, তাই আমি বাড়ির পথে যাব বলে চলে এসেছি নদীর ঘাট থেকে। কিন্তু সারাদিনে কোনো পয়সা রোজগার হয়নি। কিছু রোজগার না করলে পেট চলবে কি করে বলুন তো? তাই একটু আশায় এই গাছের নিচে বসে অপেক্ষা করছিলাম, যদি কেউ আসে। তো দেখলাম আপনারাই চলে এলেন। আচ্ছা, তাহলে আপনি নিয়ে চলুন আমাদের গাড়ির কাছে। আচ্ছা আচ্ছা, আপনারা আমার সঙ্গে চলুন। গাড়িতে চাপতেই গাড়ি এগিয়ে চলল দুলকি চলে। দুপাশে ঘন জঙ্গল চিরে গাড়ি চলতে থাকলো। চারিদিকে ঝিঝি পোকার ডাক, শীতের কুয়াশায় ভরে গেছে চারদিক। রোহিত বলে উঠল, আচ্ছা দারোয়ান কাকা, এই রসুলপুর গ্রামে যাওয়ার কথা বলতেই মানে এখানে আসার পথেই অনেক অনেক মানুষই আমাদেরকে বারণ করলো যে এখানে আসতে। এখানে নাকি ভূতেদের আনাগোনা আছে, এই কথাটা কি সত্যি? কে বাবু, আপনারা ঠিকই শুনেছেন। আসলে এই কথাটি প্রচলিত হয়েছে এই কয়েক বছর হলো। আজ থেকে প্রায় বছর 5 আগে এই রসুলপুর গ্রামে একটি দুর্ঘটনা ঘটে যায়। তাতে সারা গ্রাম প্রায় উজাড় করে মারা যায়। তারপর থেকেই এই কথা শোনা যায়। কি ঘটেছিল রসুলপুরে? আজ থেকে প্রায় বছর 5 আগের ঘটনা। আপনাদের মতোই এই শীতকালে কয়েকজন এসেছিল সেই কলকাতা থেকে এই রসুলপুর গ্রাম ঘুরে দেখবে বলে। শীতের আমেজে এই গ্রাম আরও সুন্দর হয়ে ওঠে, তাই এই সময় শহর থেকে নানান মানুষেরা আসে এই গ্রামে ঘুরতে। তেমনি তারাও এসেছিল। গ্রামের মানুষ ভোরবেলায় ওঠে, সূর্য ওঠার আগে। সারাদিন খাটাখাটনির পর সন্ধ্যের পরেই ঘুমিয়ে পড়ে। সেদিনও তেমনই হয়েছিল। গ্রামের বেশিরভাগ মানুষই শুয়ে পড়েছিল। শীতের রাত আরও বেশি ঘন। শহরের মানুষগুলো আগুন জ্বালিয়ে আনন্দ করছিল, গানবাজনা করছিল। পরে জানা গিয়েছিল তারা সবাই ওই আগুন জ্বালিয়ে রেখেই আনন্দের শেষে ঘুমিয়ে পড়েছিল। সেই আগুনই ভুলবশত রাতের অন্ধকারে সারা গ্রামে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। সবাই তখন ঘুমে মগ্ন, তাই কেউ কিচ্ছুটি টের পায়নি। আস্তে আস্তে গ্রামে সেই আগুন ছড়িয়ে পড়ায় অনেক মানুষই পুড়ে মারা যায়। আর কিছু মানুষ খুব বিশ্রীভাবে ক্ষতবিক্ষত হয়ে যায়। এই যেমন আমার অবস্থা হয়েছে। যখন মানুষ জানতে পারে
তখন আর কিচ্ছু করার ছিল না। আগুন সহজে নেভানো যায়নি বাবু। তবে তবে ভাগ্যবশত যাদের কারণে এই আগুন ছড়িয়ে পড়েছিল তাদের আস্তানা ওই আগুন থেকে একটু দূরে হওয়ায় তারা প্রাণে বেঁচে গিয়েছিল। কিন্তু কিন্তু তারা এই গ্রামের মানুষদের এই অসহায় অবস্থায় ফেলে রেখে পালিয়ে গিয়েছিল বাবু। জানেন বাবু, কত মানুষ বিনা চিকিৎসায় মারা গিয়েছিল। গ্রামের সমস্ত ফসল পুড়ে ছাই হয়ে গেছিল, এই যার ফলে তো কিছু মানুষ অনাহারেই মারা গেল। শোনা যায় এই অনাহারে মরা মানুষেরই আত্মা খিদের যন্ত্রণায় এখনো রসুলপুর গ্রামে ঘোরাফেরা করে। তার মানে তোমার বাড়িও রসুলপুর গ্রামে? আগে হ্যাঁ বাবু, আমার বাড়ি রসুলপুর গ্রামেই ছিল, কিন্তু ওই ঘটনার পর আমি সেখান থেকে চলে এসেছি এবং এখন আমার নতুন পেশা হয়েছে এই এই গরুর গাড়ি চালানো। তোমার পরিবারে আর কেউ নেই? বৃদ্ধ লোকটি একটু গম্ভীর স্বরে বলল, এই না বাবুরা, তারাও সবাই ওই আগুনে ঝলসেই মারা গিয়েছে। ইস, কি বাজে ব্যাপার! কয়েকটা মানুষের জন্য সারা গ্রামটা পুড়ে গেল। বৃদ্ধ লোকটি একটু রাগী স্বরে বলল, হ্যাঁ বাবুরা, আপনাদের মতন এই শহরে মানুষগুলোর জন্যই আমাদের জীবনগুলো শেষ হয়ে গেল। আমাদেরকে বিপদে ফেলে আপনাদের মতন মানুষগুলো সবাই চলে গেল। সব কিছু জানার পরেও একটি বারের জন্য সাহায্য করতে আসলো না। বাবুরা, বলতে পারেন এ কেন আসলো না? আপনারাই বলুন, তাদের কি একটি বারের জন্য আসা উচিত ছিল না? আমি বুঝতে পারছি আপনার দুঃখটা, আপনাদের সাথে খুবই খারাপ হয়েছে। আচ্ছা, এখান থেকে রসুলপুর গ্রাম আর কত কিলোমিটার? আর আপনি রসুলপুরের জমিদার শিবনারায়ণ রায়চৌধুরীকে চেনেন? এখান থেকে রসুলপুর গ্রাম তা প্রায় 5 কিলোমিটার হবে। আর জমিদার বাবুকে কে না চেনে? আপনারা বুঝি জমিদার বাবুর বাড়িতে যাবেন? হ্যাঁ। জমিদার বাবু তো বেশ কয়েক মাস পর মারা যান। তবে শুনেছি জমিদার বাড়িতে এখনো লোকজন থাকেন। এই বলে সবাই চুপ হয়ে গেল। শীতের নিস্তব্ধ রাতে আশেপাশ থেকে বন্য জন্তুদের দাঁত ভেসে আসছে। রোহিত দেখল গাড়োয়ান যেন মুখে কী সব বিড়বিড় করছে, কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে না। সুরেনকে বলতেই সুরেন অতটা পাত্তা দিল না। হঠাৎ করে গাড়িটা ক্যাচ করে আওয়াজ করে একটা জায়গায় কাত হয়ে গেল। বলদগুলো কেমন যেন ডেকে উঠল। সবাই একটা ধাক্কা খেলো। এ কি গাড়িটা অমন একদিকে কাত হয়ে গেল কেন? আর আর বলদগুলো ওরকম করে ডেকে উঠলো কেন? আসলে বাবুরা, এই গাড়িটা একটা গর্তে আটকে গেছে। এই গ্রামের রাস্তা তো তেমন ভালো নয়, আর এই রাতের অন্ধকারে এই গাড়িটা গর্তের ভেতরে আটকে গেছে। এখন তুলবো কি করে বলেন? আচ্ছা, এবার তাহলে কি হবে? আচ্ছা, আমরা সবাই মিলে দেখি না গাড়িটার চাকা ওঠাতে পারি কি না। এই রাতের অন্ধকারে তার সম্ভব নয় বাবু। আর বলদগুলোও বেশ চোট পেয়েছে। এত রাত্রে এতটা দূর পথ পায়ে হেঁটে যেতে পারবেন না বাবু। তার থেকে আপনারা বরং এক কাজ করুন, আমার বাড়ি চলুন। আমার বাড়ির সামনেই কাল সকালে আমি আপনাদের পৌঁছে দিয়ে আসবো এই জমিদার বাড়িতে। ইস, ভালো জাতাকলে পড়া গেল তো। সুরেন রোহিতকে বলল, দেখ ভাই, এত ঘন জঙ্গলে আমরা একা কোথায় যাব? আর আমরা তো তেমন কিছুই চিনি না। তার থেকে বরং একটা আশ্রয় যখন পাওয়া গেছে, আমরা তাহলে সেখানেই যাই। কাল সকালেই বরং রসুলপুর যাওয়া যাবে। দেখ শুনেন, আমার কিন্তু একদম ভালো লাগছে না। কেমন যেন একটা ভয় ভয় করছে। দেখ দেখ গাড়িটা খারাপ হয়ে যাওয়া, তারপরে গাড়ো অনেক অদ্ভুতভাবে কথা বলা, আবার দেখ সামনেই তার বাড়িতে গিয়ে আশ্রয় নেওয়া। দেখ, তোর মাথায় ভয় না যত সব উল্টোপাল্টা ভাবনা ঢুকেছে। চল তো তুই। এই বলে তারা গাড়োয়ানের সাথে এগিয়ে চলল তার বাড়ির উদ্দেশ্যে। চারিদিকে জঙ্গল পেরিয়ে একটু সামনে যেতে একটা বড় বট গাছের পাশেই একটি কুটির দেখা গেল।
সেখানে টিম টিম করে আলো জ্বলছে। ঘরে ঢুকতেই দেখলো বাড়িতে একটি ছোট একটি বড় দুটো ঘর। ঘর দুটোতে জীর্ণ দুখানা চৌকি পাতা রয়েছে, দেওয়ালের অনেকাংশ খসে পড়েছে। ঘরের জীর্ণতার ছবি ফুটে উঠেছে, আর ঘরের একটি কোণে জলের একটি কুঁজো রয়েছে। বৃদ্ধ লোকটি সুরেন ও রোহিতকে ঘরটা দেখিয়ে বলল, হে বাবুরা, আজ আপনারা এই ঘরটাতেই থাকুন। গরিবের ঘর, বুঝতেই তো পারছেন, একটু মানিয়ে নেন, একটা রাত্রিরেই তো ব্যাপার। না না, এভাবে কেন বলছেন? এত রাতে আশ্রয় পেয়েছি, এটাই তো অনেক বড় ব্যাপার। আপনারা এখানে বসুন বাবুরা, আমি আপনাদের রাতের খাবারের ব্যবস্থা করি। না না, আপনাকে অত ব্যস্ত হতে হবে না। আমরা রাতে আর কিছু খাবো না, ঘাট থেকে খেয়ে এসেছি। আপনি আপনার মতো খেয়ে নিন, আমাদের কোনো অসুবিধা নেই। বৃদ্ধ লোকটি সুরেনের কথা শুনে কেমন যেন একটা মুচকি হাসি দিয়ে বলল, না বাবুরা, আমরা এখন খাই না, আমরা মাঝরাতে খাই। মাঝরাতেই তো আমাদের ভোজ। লোকটির কথা শুনে সুরেন ও রোহিতের বেশ অবাক লাগলো। কোনো মানুষ রাতের খাবার আবার মাঝরাতে খায় নাকি? লোকটা চলে যেতেই রোহিত বলল, এই, তুই কি ঘরের মধ্যে একটা পচা পোড়া পোড়া মাংসের গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, আমার নাকেও গন্ধটা এসেছে। এই শোন, তুই আরেকটা জিনিস খেয়াল করেছিস? ওই লোকটা চলে যেতেই গন্ধটা যেন অনেকটাই কমে গেছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি বুঝতে পারছি না। এ দেখ শোন, আমার কিন্তু এসব ব্যাপারগুলো একদম ভালো লাগছে না। হ্যাঁ, কেমন যেন সব অদ্ভুত ব্যাপার। শোন, রাতের খাবার কি মাঝরাতে খায় নাকি? এইসব নানান কথা আলোচনা করতে থাকলো। তবে তারা এটা নিয়ে বেশিক্ষণ ভাবতে পারল না। সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। তবে মাঝরাতে রোহিতের খুব জল পিপাসা পেল। সে চৌকি থেকে উঠে জলের কুজোতে জল নিতে নামবে, কিন্তু কুজোতে জল না থাকায় সুরেনকে ডাকলো। সুরেন, সুরেন, এই সুরেন, ওঠ না, একটু ওঠ না। হ্যাঁ সুরেন। সুরেন উঠে বসলো। হ্যাঁ, কি 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 হয়েছে? কি হয়েছে রোহিত? এত মাঝরাতে ডাকছিস কেন? আসলে আমার না খুব জল পিপাসা পেয়েছে, বুঝলি। এই কুঁচোটাতেও তো জল নেই। চল না, একটু বাইরে থেকে জল নিয়ে আসি। না, আসার পথে তো ওই বাড়ির সামনে একটা কুয়ো দেখেছিলাম, ওখান থেকেই বরং জলটা নিয়ে আসি। না না, গারোয়ান কাকাকে আর ডাকবো না, বুঝলি। সারাদিন পর একটু শুয়েছে তো, থাক। চ। ও ঘরে কুজোটাতে জল নেই তো চল, তাহলে টর্চটা কোথায় রেখেছিস বের কর। এর জন্য আবার আমাকে ডাকতে লাগে? তুই তো নিজে গিয়ে জল নিয়ে আসতে পারিস। সুরেনের ডিজিটাল ঘড়ি তখন জানান দিচ্ছে রাত 1টা বাজে। আসলে তারা কাল বেশ সকাল সকালই শুয়ে পড়েছিল, তাই সবেমাত্র এখন রাত 1টা। তারা ঘরের ছিটকিনিটা খুলে আস্তে করে ঘরের বাইরে বেরিয়ে গেল। সামনেই কুয়োর কাছে যেতেই রোহিত বালতিটা কুয়োর ভেতর ফেলতে যাবে, এমন সময় সুরেনের পায়ে কাটার মতো কিছু একটা বিঁধল। সে চিৎকার করে উঠল। কি হল সুরেন? তুই ওভাবে চিৎকার করে উঠলি কেন? দেখ না ভাই, পায়ে কি যেন একটা ফুটলো। কি যে ফুটলো বুঝতে পারছি না। রোহিত সুরেনের পায়ের দিকে টর্চের আলো ফেলতেই তারা চমকে উঠল। কি ভয়ানক ব্যাপার! সুরেনের পায়ে একটা হাড় ফুটে গেছে। এই হাড় কোনো বন্য পশুর নয়, মানুষের হাড়। এটা দেখে তারা বেশ ভয় পেয়ে গেল। এত শীতের মাঝেও তাদের কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা দেখা দিল। কিসের হাড়? তখন মানুষের হাড়, কিন্তু এখানে মানুষের হাড় আসলো কোথা থেকে? তারা টর্চের আলো ফেলতেই কুয়োর চারপাশে দেখে শুকিয়ে যাওয়া রক্তের কালো ছাপ আর পচা টুকরো টুকরো মাংস এদিক ওদিক ছিটিয়ে রয়েছে দেখতে পেল। যেন বহু আগে কারো দেহ থেকেই মাংসগুলো খসে পড়েছে। এসব দেখতে রোহিতের গলা আরও শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারা যেন আর কিছুই ভাবতে পারছে না। হঠাৎ করে রোহিতের হাত থেকে বালতিটা কুয়োর মধ্যে পড়ল। তার শব্দেতে তারা দুজনে আরও একবার চমকে গেল। রোহিত কিছু না ভেবেই বালতিটা তুলতে দড়িতে টান দিল। বালতিটা উপরে আসতেই তারা ভয়ে চিৎকার করে উঠল। দড়ি খসে গিয়ে বালতি আবার কুয়োর মধ্যে গিয়ে পড়ল। রোহিত সুরেনকে বলতে লাগলো, দেখলি সুরেন, বালতির মধ্যে কি ছিল? একটা হাড় ছিল। আর 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 আমরা কোথায় এসে পড়লাম রে?
এ আমরা কার বাড়িতে আশ্রয় নিয়েছি? এ কোনো মানুষ নয় রে, এ নিশ্চয়ই কোনো কোনো জন্তু বা পিশাচ। তোর তোর মনে আছে গাড়োয়ান কাকা বলছিল ওনাদের ভোজ মধ্যরাতে সাধারণ মানুষ কি কখনো মধ্যরাতে খাবার খায়? নিশ্চয়ই এ কোনো মানুষ নয় রে। আমাদেরকে এখন তাড়াতাড়ি পালাতে হবে, বুঝলি তো? তোকে আমি প্রথমেই বলেছিলাম, তুই তখন আমার একটা কথা পাত্তা দিসনি। এসব কথা বলতে বলতে কুটিরের ভেতর থেকে এক ধরনের অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলো। রোহিত ও সুরেন বাড়ির জানলা দিয়ে উকি দিতেই যা দেখলো তাতে তাদের চোখ কপালে ওঠার জোগাড়। ঘরের ভেতর বসে রয়েছে গাড়োয়ান কাকা। তার শরীরে এখন আর সেই চাদর নেই, তার সমস্ত শরীরে উন্মুক্ত, তার সারা শরীর যেন আগুনে ঝলসে গিয়েছে, মাংস পচে গিয়েছে, সারা গায়ে মাছি ভন ভন করছে এই রাতের আধারেও। হাত পায়ের নখগুলো কয়েক ইঞ্চি বেড়ে গিয়েছে, চোয়াল থেকে তীক্ষ্ণ দাঁতগুলো বেরিয়ে পড়েছে, সারা দেহে কালো রক্ত জমাট বেঁধে গিয়েছে, দেহ থেকে মাংস খসে খসে পড়ছে। কি বিকট সেই রূপ! সে অদ্ভুতভাবে হাসছে আর বলছে, আজ মাঝরাতে অনেক দিন পর মহাভোজ হবে। অনেক দিন পর আবার মানুষের মাংস পেয়েছি, খাওয়া যাবে বেশ মজ করে। আবার আবার নতুন একটা চেহারাও পাওয়া যাবে। আর বিশেষ অমাবস্যা শুরু হতে মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরেই ওই দুটো দেহ আমার কবলে। কাক পক্ষীতেও টের পাবে না। রোহিত ও সুরেন যেন তাদের চোখ ও কানকে বিশ্বাস করতে পারছে না। তারা কি করবে বুঝে উঠতে পারল না। রোহিত, আমাদেরকে এখানে যা করে হোক পালাতে হবে। চল, আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাই। এই বলে তারা দিক বিদিক শূন্য হয়ে দৌড়তে শুরু করলো। ঘন জঙ্গল, শীতের কুয়াশায় ভরে গেছে চারিদিক, কিছু ঠিক করা যাচ্ছে না। এই জঙ্গলের মাঝে ছুটে চলেছে অবিরাম দুটো প্রাণ। তাদের প্রাণ ভয়ে যেন তারা প্রাণটাকে হাতে করে ছুটছে। ছুটতে ছুটতে তারা একটা বড় প্রাসাদ সহ বাড়ির সামনে এসে থামল। শরীরের হাতের ঘড়িটা তখন জানান দিচ্ছে রাত 3টে বাজে। চারিদিক থেকে বন্য প্রাণীদের শব্দ ভেসে আসছে। তারা আর দৌড়তে পারছে না। ধপ করে সেই বাড়ির সামনে এসে বসে পড়ল তারা। আমি 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 আর দৌড়াতে পারছি না রে সুরেন। আমার শরীর একদম আর দিচ্ছে না। আমিও আর পারছি না রোহিত, তবে আমাদেরকে একটা নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে আগে। আচ্ছা রোহিত, সামনেই একটা বাড়ি রয়েছে, বাড়ির ভেতরে আলো জ্বলছে মনে হচ্ছে, হয়তো কোনো বাসস্থান একটা। আমরা ওখানে গিয়ে একবার দেখি। আরে আবার বাড়ি? আরে যদি সেখানেও কোনো বিপদ থাকে? আমাদের এই বাড়িতে ওঠা ছাড়া আর কোনো উপায় নেই। এভাবে বাইরে থাকলে যদি আর কোনো ভয়ঙ্কর বিপদ হয়, তার থেকে ওই বাড়িতে উঠেই দেখি না, যা কপালে আছে হবে। সুরেন রোহিতকে দেখালো। তাদের মুখে একটা হালকা হাসির রেখা ফুটে উঠল। তার মানে এই বাড়িতে এখনো কারোর বসবাস আছে। তাই বলেই দরজাটা ভেতর থেকে আটকানো। তারপর তারা প্রধান দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে একটা ভাঙা গলায় উত্তর আসলো, আসছি আসছি, অপেক্ষা করুন, আসছি। বাড়ি থেকে বেরিয়ে এলো বছর 70-এর এক বয়স্ক। কে আপনারা? এখানে কেন এসেছেন? আমরা কলকাতা থেকে এসেছি। আমি রুদ্রনারায়ণ রায়চৌধুরীর ছেলে সুরেন নারায়ণ রায়চৌধুরী, অর্থাৎ এই জমিদার বাড়ির জমিদার শিবনারায়ণ রায়চৌধুরীর নাতি। আর ও আমার বন্ধু রোহিত সেন। জানি আপনি হয়তো অবাক হচ্ছেন এতদিন পর কেন আমরা এখানে এসেছি। আসলে আমি আমার ঠাকুরদার চিঠি পেয়ে এই বাড়িতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আপনি দাদা বাবুর ছেলে। আসলে দাদা বাবু তো কোন কালে এই বাড়ি ছেড়ে চলে গেছে। তারপর তো
এ বাড়িতে আর ফেরেনি। তাই আর কি। তারপর তো গ্রামের দুর্ঘটনা, বেশ কয়েক মাস পরেই তো কর্তামশাইও চলে গেছেন। তারপর থেকেই এই বাড়ির দায়িত্ব আমার হাতেই রয়েছে। আমি হলাম হারু। তোমার বাবা আমাদের হারুদা বলেই ডাকতেন। এসো এসো বাবা, তোমরা ভেতরে এসো। এই বলে তারা বাড়ির ভেতরে গিয়ে বসলো। বাড়ির বৈঠকখানা দেখেই সুরেন বুঝতে পারল এই বাড়ির জমিদারি সম্পর্কে। বেশ অহরহভাবে এখানে সাজানো সেই বৈঠকখানা। আসলে কি বলো তো, সেই কর্তা মশাই গত হওয়ার পর থেকেই এই বাড়ির দেখভাল আমি করলেও আমি অতটা পেরে উঠি না। এখন বয়স হয়েছে, বাড়ির চারপাশটা জঙ্গলে ভরে গেছে, আর পরিষ্কার করা হয়ে ওঠে না। তোমাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আসলে গ্রামে যা ঘটে শুনেছি। সুরেন এবার সব এক এক করে বলতে শুরু করলো। সবটা শুনে হারুদা সুরেনদের বলল, তোমরা জোর বাঁচা বেঁচে গেছো বাপু, জোর বাঁচা। দাদা বাবুরা ভগবান তোমাদের রক্ষে করেছে। আসলে সেই দুর্ঘটনার পর থেকে এমনই ঘটনা গ্রামে ঘটে চলেছে। তোমরা বসো, এত দূর থেকে এসেছো, খুব ক্লান্ত হয়ে গেছো। আমি তোমাদের জন্য একটু শরবত দিই, দাঁড়াও। এই এই- এই শীতের সময় শরবত? এই শরবতে তোমাদের অসুবিধা হবে না। আসলে এতটা দৌড়ে এসেছো, তোমরা অনেক ক্লান্ত হয়ে গেছো, তাই এই শরবতটা তোমাদের প্রয়োজন আছে। তোমাদের অসুবিধে হবে না এতে। এই বলে হারুদা ভেতরের দিকে চলে গেল। সুরেন রাতের সব ঘটনা আলোচনা করতে থাকলো রোহিতের সাথে। এরপর হারুদা ভিতরের ঘর থেকে 2 গ্লাস শরবত নিয়ে আসলো। শরবতটা এগিয়ে দিতেই সুরেন ও রোহিত হাত বাড়িয়ে শরবতটা নিল। এরপর রোহিত ও সুরেন শরবতের গ্লাসে চুমুক দিতেই রোহিত চেঁচিয়ে উঠল, রক্ত, রক্ত? এটা মোটেও শরবত নয় রে। এই বলে সে সুরেনের হাত থেকে গ্লাসটাও নিজের হাত থেকে গ্লাসটা মেঝেতে ফেলে দিল। গ্লাসগুলো মেঝেতে পড়তেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। গ্লাস ভাঙার শব্দে হারুদা ঘরের ভেতর থেকে ছুটে এলো। কি হয়েছে রোহিত দাদা বাবু? গ্লাসগুলো পড়ে গেল কি করে? হারুদা, হারুদা, তুমি আমাদের কি 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 খেতে দিয়েছো? এটা এটা তো কোনো শরবত নয় গো। আরে তো রক্ত, রক্ত। এসব কি বলছিস রোহিত? রক্ত? রক্ত কোথা থেকে আসবে? আমিও তো খেলাম শরবত। কোথায়? আমার তো তেমন কিছু মনে হলো না। তোর মনে হচ্ছে ভুল হচ্ছে। তোর সাথে আগে ঘটে যাওয়া ঘটনার জন্য তোর এমনটা মনে হয়। দাদা বাবুরা, তোমরা গিয়ে উপরের ঘরে বিশ্রাম নিতে লাগো। তোমাদের ক্লান্তির জন্য এমন মনে হচ্ছে হয়তো। আমি তো তোমাদের সাধারণ শরবতই দিয়েছি রোহিতদা, তুমি একটু ভালো করে খেয়াল করো। এরপর রোহিত মেঝের দিকে খেয়াল করতে দেখলো সত্যিই সেটা ছিল সাধারণ শরবত। সেই হয়তো ভুল করেছে। আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। হয়তো সারাটা দিন কিছুই পেটে পড়েনি তেমন। আমি তাছাড়া একটু পেছনের বাগানে যাব, যদি কিছু সবজি পাই। আসলে তোমরা আসবে তা তো জানতাম না, তাই বাড়িতে তেমন কোনো বাজার নেই। আমাদের বাড়ির পেছনেই বাগান রয়েছে, সেখান থেকেই আমি তুলে আনছি। তোমরা ঘরে গিয়ে বিশ্রাম করতে পারো। হ্যাঁ, এত রাতে তুমি বাগানে যাবে? দরকার নেই, বাড়িতে যা আছে তাই করো। দাদা বাবু, আমার কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আমাদের তো বাড়ির পেছনের বাগান। আমি যাব আর তাড়াতাড়ি তুলে নিয়ে চলে আসব। তোমরা ঘরে যাও। হ্যাঁ,
এই বলে হারুদা বাগানের দিকে চলে গেল, আর সুরেন এবং রোহিত সিঁড়ি দিয়ে উপরের উঠে ওপরের দিকে ঘরে গেল। সিঁড়ির পাশে কত রাজাদের ছবি টাঙানো রয়েছে। বাড়ির রাজকীয় ভাব তারা বুঝতেই পারছে, তবে তা সময়ের সাথে সাথে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে দেখাশোনার অভাবে। রোহিতদের মন তবুও যেন কোথাও শান্ত হচ্ছে না। সে একবার সুরেনকে বলল, সুরেন, আমার আমার কিন্তু এই হারুদাকে একদম ভালো লাগছে না রে, একটু সাবধান হওয়াই ভালো। রোহিত, তুই এত চিন্তা করিস না। হারুদা আমাদের বাড়ির এত বিশ্বস্ত লোক, অত চিন্তার কিছু নেই। এই বলে তারা উপরের দিকে দক্ষিণের একটি ঘরে গেল। ঘরে গিয়ে ঘরের জানলা খুলে দিতে যেন আবার একটা সেই পচা দুর্গন্ধ, সেই চেনা পচা দুর্গন্ধটা আবার ঘরের মধ্যে ভরে উঠল। সুরেন, এই সুরেন, তুই চিনতে পারছিস এই গন্ধটা? ঠিক সেই গারোয়ানের বাড়ির ওই দুর্গন্ধটার মতো। সুরেনও এবার চিন্তায় পড়ে গেল। সত্যিই তো, এই গন্ধটা গাড়োয়ানের বাড়ির গন্ধের মতোই। তারা এই গন্ধকে অনুসরণ করে জানলার নিচের দিকে তাকাতেই চমকে উঠল। এ কী ভয়ানক দৃশ্য তারা দেখল! জানলার নিচে পড়ে রয়েছে কতগুলো পচা গলা মরা দেহ, কিছু কিছু হাড়ও যেখানে শুকিয়ে পড়ে রয়েছে। হারুদা সেগুলোই কুড়িয়ে একটি পলিথিনের মধ্যে তুলছে আর বিড়বিড় করে বলছে, প্রথমে আজ শিকারকে এগুলো খাওয়াবো, তারপরেই তো শিকার আরো সুস্বাদু হয়ে উঠবে। মহাভোজ হবে আজ। কে কোথায় আছিস তোরা? সবাই আয় আয়, চলে আয়, আয় আয়, তোরা সবাই যে যেখানে আছিস আয়, তোরা আয়। হারুদার এই ডাকে ঘন জঙ্গলের ভেতর থেকে কালো ছায়াগুলো যেন এ বাড়ির দিকেই ধেয়ে আসতে শুরু করলো। সে এক ভয়ঙ্কর দৃশ্য। এ যেন এক পিশাচের মেলা বসেছে বাড়ির বাগানে। রোহিত ও সুরেন ভীষণভাবে ভয় পেয়ে গেল। তাদের হৃৎপিণ্ডটা যেন থমকে যাবে এমন অবস্থা হলো। তারা ঠিক করলো আবারও তাদেরকে পালাতে হবে, নয়তো এই পিশাচপুরী থেকে তারা বাঁচতে পারবে না। তাই তারা ঠিক করলো অষ্টধাতুর মূর্তিটা দ্রুতই এখান থেকে নিয়ে তারা পালিয়ে যাবে। ফেরিঘাটের নৌকায় চেপে তখন তারা দুজনে মিলে ধাঁধাটির সমাধান করে ফেলেছিল, তাই তারা সহজেই মূর্তিটা খুঁজে পাবে সে বিশ্বাস ছিল। ধাঁধাতে ছিল, পঞ্চব্যঞ্জন প্রস্তুতে যেথা সর্বশান্তি হেথা, স্বস্তিক দণ্ডায়মান প্রতিষ্ঠিত দেবী সেথা মূর্তিমান। পঞ্চব্যঞ্জন প্রস্তুত যেথা সর্বশান্তি হেথা। পঞ্চব্যঞ্জন তৈরি হয় সাধারণত আমাদের রান্নাঘরে, আর সেই রান্না খেয়েই আমরা শান্তি লাভ করে থাকি। তারপর ছিল স্বস্তিক দণ্ডায়মান প্রতিষ্ঠিত দেবী সেথা মূর্তিমান, অর্থাৎ রান্নাঘরে কোথাও একটি স্বস্তিক চিহ্ন আছে, সেখানেই দেবী মূর্তি দণ্ডায়মান। এই ঘটনার পর তারা দেরি না করে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে রান্নাঘরে পৌঁছে গেল। রান্নাঘরে খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ রান্নাঘরের একটি গুপ্ত দরজা তারা লক্ষ্য করল। সেই দরজা খুলতেই একটি সিঁড়ি তারা পেল। সেই সিঁড়ি দিয়ে নেমে একটি স্বস্তিক চিহ্ন মেঝেতে তারা দেখতে পেল। সেই স্বস্তিক চিহ্নের পাশেই একটি কলের ছিটকিনি তারা দেখতে পেল। সেটা খুলতেই জলজল করা সেই অষ্টধাতুর দেবীর মূর্তি তারা আর একটি বেদির ওপর প্রতিষ্ঠিত অবস্থায় দেখতে পেল। তারপর তারা সেই মূর্তি সেখান থেকে নিয়ে সদর দরজা দিয়ে দ্রুত জঙ্গলের পথের দিকে আবার দৌড়তে শুরু করলো। রাত তখনও শেষ হয়নি, ভোরের আলো ফোটেনি তখনও। চারিদিকে বন্য পশুদের ডাক তখনও শোনা যাচ্ছে। বেশ খানিকটা দৌড়ানোর পর ধীরে ধীরে ভোরের আলো ফুটতেই তারা পাশের গ্রাম দেবীপুর এসে পৌঁছালো। এবার হয়তো আমরা নিরাপদ স্থানে এসে পৌঁছাতে পেরেছি। না সুরেন, আর কাউকে বিশ্বাস নেই, আর কোথাও আশ্রয় নেবো না। আমরা সোজা বাড়ি ফিরবো, আর আর কাউকে বিশ্বাস নেই রে। এইভাবে প্রাণ হাতে নিয়ে আমি 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 আর দৌড়াতে পারবো না। হ্যাঁ, আমার শরীরে আর একটুও শক্তি বেঁচে নেই। তারপর তারা সেখানের রাস্তা দিয়ে একজন কৃষককে যেতে দেখেই সুরেন তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, এই গ্রামের নাম কি? আসলে আমরা শহর থেকে এসেছিলাম রসুলপুর গ্রামের জমিদার বাড়িতে। ওই গ্রামের নাম দেবীপুর। আর আপনারা কি বললেন? রসুলপুর? সেই গ্রামের জমিদার বাড়ি থেকে এসেছিলেন? তার মানে আপনারা কি কাল ওখানেই রাত কাটিয়েছেন? হ্যাঁ, কাল আমরা ওখানেই কাটিয়েছি।
আপনারা বেঁচে ফিরলেন কি করে? রসুলপুরে তো এখন কেউ বেঁচে নেই। ওখানে তো শুধু এখন প্রেতাত্মাদের বাস। গ্রামের ওই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর যে কয়েকজন বা বেঁচে ছিলেন, অতৃপ্ত আত্মাদের এবং অনাহারের যন্ত্রণায় কষ্টে তারা মারা গেছেন। আজ ওই গ্রাম শুধুই আত্মাপুরীতে পরিণত হয়েছে। আপনাদের অনেক কপাল ভালো যে আপনারা সেখান থেকে ফিরে এসেছেন। আপনারা দ্রুত শহরে ফিরে যান। আপনাদের জন্য এই এলাকা মোটেও ভালো নয়। এখান থেকে ফেরিঘাটে গিয়ে নৌকা ধরে চলে যান। এখন দিনের বেলা আপনাদের কোনো সমস্যা হবে না। ভাই সুরেন, তোর এই পৈতৃক দেবী মূর্তির উদ্ধার করার জন্য অনেক খাসারত আমাদেরকে দিতে হয়েছে। প্রাণ হাতে করে নিয়ে চল এবার আমরা বাড়ি ফিরি। আজকের গল্প প্রিয়া ঘোষের লেখা রসুলপুরের এক রাত। কথকের ভূমিকায় সমীরণ শীল, সুরেনের ভূমিকায় সোহম ঘোষ, রোহিতের ভূমিকায় সোহম ঘোষ জুনিয়র, গাড়োয়ানের ভূমিকায় নিরুপম নাথ, সুরেনের বাবা ও হারুদার ভূমিকায় অচ্যুত সাহা এবং গল্পের সূত্রধর আমি কঙ্কা বনি। পরের সপ্তাহে আসবে আরেকটি গল্প। আপাতত লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।